প্রোডাকশন চ্যাপ্টারে আমি তোদেরকে লাস্ট যেটা করিয়েছিলাম সেটা হচ্ছে প্রোডিউসার্স ইকুইলিব্রিয়াম। তো প্রোডিউসার্স ইকুইলিব্রিয়াম পড়াতে গিয়ে যেটা আমি প্রথমে বলেছিলাম সেটা হচ্ছে আইসো কোয়ান্ট কার্ভ, তারপরে বলেছিলাম আইসো কস্ট লাইন। এই দুটোকে একসাথে নিয়ে আমরা প্রোডিউসার্স ইকুইলিব্রিয়াম করেছিলাম। প্রোডিউসার্স ইকুইলিব্রিয়াম কিন্তু আমরা দুটো দিক থেকে দেখেছিলাম। কীরকম? সেখানে দেখেছিলাম যে একটা কস্ট দেওয়া রয়েছে, কোন মানে প্রোডাকশনটা নেব, আর একটা দেখেছিলাম যে গোটা তিনেক কস্ট লাইন দেওয়া রয়েছে, কোন প্রোডাকশনটাকে নেব। আমরা এখান থেকে আরও দুটো কোশ্চেন ছিল, একটা হচ্ছে অর্থনৈতিক অঞ্চল ইকোনমিক রিজিয়ন, আর হচ্ছে ল বোধহয় ডিমিনিশিং রিটার্ন। এই দুটো কোশ্চেন আপাততকে আমরা একটু অফ রাখলাম। এই দুটো কোশ্চেন লিখে লাস্ট যে দুটো ভেরি ইম্পর্টেন্ট টপিক, এটা করলেই আপাতত প্রোডাকশনটা শেষ হবে। সেটা আমরা আলোচনা করে প্রোডাকশনটাকে শেষ করে এরপরে আমরা কস্ট থিওরি মানে থিওরি অফ কস্ট এই জায়গাটা ধরলে আমরা সিলেবাসের অনেকটাই শেষ পর্বে চলে যাব। তো যাই হোক, আমি এবার যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এক্সপানশন পাথ মানে সম্প্রসারণশীল রেখা। সে আগের কনসেপ্টই আমাদের এখানে কাজে লাগবে। কিরকম ব্যাপারটা, যে আমরা এদিকে দেখেছিলাম কি লেবার, আর এদিকে দেখেছিলাম হচ্ছে ক্যাপিটাল। ধর এখান থেকে কি ছিল, একটা আইসো কস্ট লাইন ছিল, মনে করলাম এবি। নতুন আইসো কস্ট লাইন মনে করলাম হচ্ছে সিডি। ঠিক আছে, তাহলে এই আইসো কস্ট কার্ভে তাহলে আমরা কি দেখেছিলাম, আইসো কস্ট লাইনে যে আমাদের কস্ট যেটা ছিল সেটা হচ্ছে কি, যে আইসো কস্ট লাইনের যে ইকুয়েশন, সে আইসো কস্ট লাইনের ইকুয়েশনটা আমরা দুরকম ভাবে ভাবতে পাচ্ছিলাম। সেটা হচ্ছে যে লেবারকে কি দিতে হয়, লেবারকে ওয়েজেস দিতে হয়। তাহলে পিএল ইন্টু ডব্লিউ, অথবা ক্যাপিটালের জন্য হচ্ছে পিকে ইন্টু কে। এটাকে আমরা আর এক রকম ভাবেও বলতে পারি ডব্লিউ ইন্টু এল, আর হচ্ছে কি আর ইন্টু কে, দুরকম ভাবেও বলা যায়। এবং সেক্ষেত্রে যখন মানে পিকে ইন্টু কে কে কনস্ট্যান্ট রাখছি, মানে সি ইন্টু সি ইজ ইকুয়াল টু পিএল ইন্টু ডব্লিউ যখন করছি, তখন ম্যাক্সিমাম এল কত হচ্ছে সি বাই পিএল, আর ম্যাক্সিমাম কে কত হচ্ছে সি বাই পিকে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে যে তারপরে আইসো কস্ট কার্ভের যদি ঢাল নির্ণয় করতে হয়, ম্যাক্সিমাম ক্যাপিটাল ম্যাক্সিমাম লেবার মানে হচ্ছে কি, যে ও এ ডিভাইডেড বাই ও বি। দ্যাট মিনস ও এ কি, ও এ হচ্ছে সি বাই পিকে, আর হচ্ছে সি বাই পিএল। তাহলে সি বাই পিকে ইন্টু পিএল বাই সি কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো পিএল বাই পিকে। দ্যাট ইজ দ্য স্লোপ অফ দ্য আইসো কস্ট লাইন। এগুলো কিন্তু আমরা আগে আলোচনা করে নিয়েছি, আর একবার দেখালাম। এর আগে নেগেটিভ সাইন হয়, যেহেতু এটা ঋণাত্মক ঢাল সম্পন্ন মানে নেগেটিভলি স্লোপ। তাই এবার আমি যে জায়গাটাকে বোঝবার চেষ্টা করব সেটা হচ্ছে কি, যে এখান থেকে তাহলে কি হচ্ছে, এখান থেকে একটা করে আইসো কোয়ান্ট কার্ভ তৈরি হচ্ছে, এখান থেকে একটা আইসো কোয়ান্ট কার্ভ তৈরি হচ্ছে। এটা আইসো কোয়ান্ট কার্ভ 1, ধর এটাকে মনে করলাম 100, এটা মনে করলাম 200। মানে যত উপর দিকে যাবে তত প্রোডাকশনটা তো বাড়বে, তাই না? এবারে যদি এখানে ক্যাপিটাল আর লেবার, এখানে ক্যাপিটাল আর লেবার কি হচ্ছে, ধর এটা মনে করলাম ই পয়েন্ট, এটা মনে করলাম এক পয়েন্ট। তাহলে এখানে কিছুটা ক্যাপিটাল আছে, কিছুটা লেবার আছে, এখানে কিছুটা ক্যাপিটাল আছে, কিছুটা লেবার আছে। এই ক্যাপিটাল লেবারের অনুপাতটা যদি সমান হয়, কি বললাম, এখানে যদি ক্যাপিটাল আর লেবারের অনুপাতটা সমান হয়, তার আগে একটা কথা বলিনি, এর আগে যখন আমরা প্রাইস কনজাম্পশন কার্ভ, ইনকাম কনজাম্পশন কার্ভ করেছিলাম, তেমনি ভাবে এই আইসো কোয়ান্ট কার্ভ আর আইসো কস্ট কার্ভের যে সংযোগ বিন্দু রয়েছে, সেই সংযোগ বিন্দু দিয়ে যে রেখাটা পাস করে, মানে এরকম একটা রেখা পাস করে, সেই রেখাটাকেই বলা হয় হচ্ছে এক্সপানশন পাথ মানে সম্প্রসারণশীল রেখা।
এই রেখাটা মানে যে পয়েন্টটা দিয়ে পাস করছে সেই পয়েন্টটায় যদি ক্যাপিটাল লেবার অনুপাতটা সমান হয় তাহলে এই এক্সপানশন পাথটা হবে মূল বিন্দুগামী সরল রেখা। মানে আগে আমরা এটা টেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই আমরা কি করলাম, এই আমরা করলাম, করবার পরে কি হলো, এই করলাম, IQ 100 করলাম, IQ 200 করলাম। যেহেতু মূল বিন্দুগামী সরল রেখা, আমরা tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির ভ্যালু কত হয় 1। তাহলে E আর F এই পয়েন্টগুলোতে, তার মানে কি হচ্ছে, এখানেও যে ক্যাপিটাল লেবার অনুপাত রয়েছে ওখানেও ঠিক সেই ক্যাপিটাল লেবার অনুপাত সমান রয়েছে। মানে এই যে চেঞ্জটা হলো, এখানেও ক্যাপিটাল লেবারের যে অনুপাতটা রইল, এই পয়েন্টেও ক্যাপিটাল লেবারের সেই একই অনুপাত রইল। সেই জন্যই এই এক্সপানশন পাথটা কি হচ্ছে, অরিজিন থেকে স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে। যদি এই ক্যাপিটাল লেবার অনুপাত সমান না হয়, কি বললাম, যদি এই ক্যাপিটাল লেবার অনুপাত সমান না হয় তাহলে কিন্তু এই রেখাটা মূল বিন্দুগামী সরল রেখা হবে। এই তখন কিন্তু সেটা মূল বিন্দুগামী সরল রেখা ওই রকম ভাবে স্ট্রেট ওয়েতে যেতে পারবে না। তখন কি হবে, এই রেখাটা এই রকম দেখতে হয়ে যাবে, এক্সপানশন পাথটা এই রকম দেখতে হয়ে যাবে। ঠিক আছে, এক্সপানশন পাথ তখন এই রকম দেখতে হবে। তার মানে এখানে যে ক্যাপিটাল লেবার অনুপাত রয়েছে, এখানে সেই ক্যাপিটাল লেবার অনুপাত কিন্তু সমান নেই। দিস ইজ দ্য কনসেপশন অফ এক্সপানশন পাথ। এবার এই এক্সপানশন পাথের সাহায্যে আমরা রিটার্ন টু স্কেলকে ডিসকাস করবার চেষ্টা করব। এটাই আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক। আমরা দেখেছিলাম যে তিনটে রিটার্ন টু স্কেল রয়েছে, একটা হচ্ছে কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল, আর একটা হচ্ছে ইনক্রিজিং রিটার্ন টু স্কেল, আর একটা হচ্ছে ডিক্রিজিং রিটার্ন টু স্কেল। তো তাহলে আমরা যদি কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেলে যাই তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, লেবারের চেঞ্জ বাই লেবার, ক্যাপিটালের চেঞ্জ বাই ক্যাপিটাল, কোয়ান্টিটি চেঞ্জ বাই কোয়ান্টিটি, কোয়ান্টিটি চেঞ্জ বাই কোয়ান্টিটি, এটা যদি সমান হয় তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল। মানে আমি ধর কোনো একটা ফ্যাক্টর বা ফ্যাক্টরগুলোকে বা উৎপাদনের উপাদানকে 2 গুণ বৃদ্ধি করলাম, কোয়ান্টিটিও যদি 2 গুণই বৃদ্ধি পায় তাহলে কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল সমান পরিমাণ বৃদ্ধি পেল। আর যদি ডেল্টা এল বাই এল ইকুয়ালস টু ডেল্টা কে বাই কে লেস দ্যান ডেল্টা কিউ বাই কিউ হয় তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে গিয়ে ইনক্রিজিং রিটার্ন টু স্কেল। ব্যাপারটা বুঝবার চেষ্টা কর, ডেল্টা এল বাই এল ইকুয়ালস টু ডেল্টা কে বাই কে লেস দ্যান এইটা, তার মানে কি এটা এটার চাইতে বড়। তার মানে এখানে যে চেঞ্জটা হচ্ছে, লেবারের চেঞ্জ মানে লেবারের চেঞ্জ বাই মূল লেবার, ক্যাপিটালের চেঞ্জ ডিভাইড বাই মূল ক্যাপিটাল, এটা কোয়ান্টিটির চেঞ্জ বাই মূল কোয়ান্টিটির চাইতে ছোট। তার মানে কোয়ান্টিটি চেঞ্জ বাই কোয়ান্টিটি এটা এদের চাইতে বড়। তার মানে এখানে যে উৎপাদনের যে উপাদানগুলো রয়েছে সেটা যা নিয়োগ করছি কোয়ান্টিটির চেঞ্জ তার চাইতে বড় হচ্ছে, তাহলে সেটা হচ্ছে কি ইনক্রিজিং রিটার্ন টু স্কেল। তাহলে নিশ্চয়ই পরেরটা যে কোনো লেম্যানও বুঝতে পারবে, কি হবে, ডেল্টা কে ডিভাইড বাই কে গ্রেটার দ্যান ডেল্টা কিউ বাই কিউ, এটা গ্রেটার দ্যান হয়ে গেল, তার মানে এই চেঞ্জটা এটা চাইতে ছোট হয়ে গেল, তাহলে এটা হচ্ছে ডিআরএস মানে ডিক্রিজিং রিটার্ন টু স্কেল। এবার একটু ছবি দিয়ে ব্যাপারটা বুঝবার চেষ্টা করি, একটা ছবি বুঝলে বাকিগুলো বুঝতে কোনোই সমস্যা হবে না। তাহলে প্রথমটা কি বলছে, ইকুয়ালস টু, তাহলে ইকুয়ালস টু যদি হয় আমরা প্রত্যেকটার ক্ষেত্রেই কি করব, ওই স্ট্রেট লাইন এক্সপ্যানশন পাথ টানবো, অর্থাৎ ক্যাপিটাল লেবার অনুপাত সব জায়গাতে সমান মনে করব। দ্যাট মিন্স কি হচ্ছে, এদিকে হচ্ছে লেবার, এদিকে হচ্ছে ক্যাপিটাল, তাহলে এই হচ্ছে এবি, এই হচ্ছে সিডি, এই হচ্ছে ইএফ। ঠিক আছে, এই হয়ে যাওয়ার পর তাহলে কি হচ্ছে, এখান থেকে আমরা এই টানলাম, তাহলে কি হলো IQ 100, IQ
200 আর আই কিউ ধর 300। আমি মনে করলাম ই এফ জি। যদি এখানে ক্যাপিটাল লেবার অনুপাত, এখানে ক্যাপিটাল লেবার অনুপাত, এখানে ক্যাপিটাল লেবার অনুপাত সমান বলে এটা মূল বিন্দুগামী সরলরেখা, আর এখানে যেটা হলো সেটা হচ্ছে ওই ইজুকাল টু ইএফ ইজুকাল টু এফ জি হলো। কেন? তার কারণটা হচ্ছে যে এখান থেকে এইটুকু দূরত্ব, এখান থেকে এইটুকু দূরত্ব, এখান থেকে এইটুকু দূরত্ব সমান হওয়ার অর্থ হচ্ছে কি কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল। তাই 100 করে উৎপাদন বেড়েছে, তাহলে উৎপাদনের উপাদানগুলো সমান পরিমাণে বেড়েছে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল। যদি ইনক্রিজিং রিটার্ন টু স্কেল হতো তাহলে কি হতো? তাহলে আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে ডেল্টা এল বাই এল ইকুয়ালস টু ডেল্টা কে বাই কে লেস দেন হচ্ছে ডেল্টা কিউ বাই কি। তার মানে ওখানে যে অনুপাতটা মানে যতটা পরিমাণ বাড়ছে, কি বললাম, ওখানে অনুপাতটা যতটা পরিমাণ বাড়ছে সেটা কি হচ্ছে কোয়ান্টিটি চেঞ্জ ডিভাইডেড বাই কিউ। মানে যতখানি পরিমাণ উৎপাদন হচ্ছে তার চাইতে কম পরিমাণ উপাদানকে আমি নিয়োগ করছি। আর একবার বুঝিয়ে বলি বা এখানে ছবিটাকে আঁকবার চেষ্টা করি, কিরকম ব্যাপারটা হবে। তাহলে ইনক্রিজিং রিটার্ন টু স্কেলে আমি কি বলেছিলাম? ডেল্টা এল বাই এল ইকুয়ালস টু ডেল্টা কে বাই কে লেস দ্যান ডেল্টা কিউ বাই কিউ। তার মানে দেখ, লক্ষ্য করে, এদিকে লেবার, এদিকে ক্যাপিটাল মেজার করেছি, ঠিক আছে? এই হচ্ছে এবি বাজেট লাইন, এই হচ্ছে গিয়ে সিডি বাজেট লাইন, এই হলো গিয়ে ইএফ বাজেট লাইন, ঠিক আছে? তো এখান দিয়ে টানলাম 100, 200, 300, তাহলে কি হলো? ওই এফ জি। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? এখানে যে ক্যাপিটাল লেবার অনুপাত হচ্ছে, এখানে যে ক্যাপিটাল লেবার অনুপাত হচ্ছে, এখানে যে ক্যাপিটাল লেবার অনুপাত হচ্ছে, সেটা কি হচ্ছে? সেটা মানে সেটাতে আমি যে নিয়োগ করছি তার চাইতে উৎপাদনটা আমার বেশি আসছে। তার মানে এটা কি দাঁড়াচ্ছে? তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এরকম যে, একটু অপেক্ষা কর, তাহলে এখানে কি হচ্ছে? তাহলে এখানে মানে ওই গ্রেটার দেন ওএফ, ওএফ ইজ গ্রেটার দেন ওজি। তার মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ওএফ এর চাইতে বড়। তার মানে যত এগোচ্ছিস তত কি হচ্ছে? লেবার ক্যাপিটালের নিয়োগ কমে যাচ্ছে, সেই অনুপাতে কিন্তু প্রোডাকশনটা 100, 200, 300 করে 100 করে বেড়ে যাচ্ছে। তার মানে প্রপোর্শনালি দেখা যাচ্ছে উৎপাদনের উপাদান কম নিয়োগ হচ্ছে আর প্রোডাকশন বেশি পাওয়া যাচ্ছে। যখন ডিক্রিজিং রিটার্ন টু স্কেল হবে তার ঠিক উল্টোটা হবে। এই কোশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আশা করি বোঝাতে পারলাম। ভালো করে দেখবি, বারবার দেখবি, খাতাতে একটু নিজে আঁকবি, তারপরে নিজে করে দিতে পারবি, ঠিক আছে? তাহলে আপাততভাবে প্রোডাকশন শেষ করলাম, এর পরবর্তীতে আমরা কস্ট থিওরি শুরু করব।